এই মুহূর্তে আমাদের দেশ ঘিরে একাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, কার্যত বললে একগুচ্ছ প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশ কি তীব্র কোনো সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে? আর্থিক সংকট আমাদের কি গ্রাস করতে চলেছে? আমাদের দেশ কি ব্রাজিল বা গ্রিসের মতন পরিস্থিতি তৈরি হতে পারে, যে বিপুল হয়তো আমাদের লোন করতে হলো? প্রধানমন্ত্রী নিজেও সম্প্রতি বলেছেন যে সোনা যেন কম কেনে দেশবাসী। এইরকম একগুচ্ছ প্রশ্ন নিয়ে এই মুহূর্তে আমি হাজির হয়েছি ঈশিতা মুখার্জির কাছে। তিনি অর্থনীতিবিদ, তিনি কলকাতা ইউনিভার্সিটির অধ্যাপিকা। দিদি আমাদেরকে এই ওভারঅল পুরো পরিস্থিতিটা আমাদেরকে বুঝিয়ে বলতে পারবেন। দিদি, আমার নাম অভিষেক সেনগুপ্ত, বেঙ্গল পলিটিক্স, আপনাকে স্বাগত। দিদি, আপনি একটা জিনিস আপনি বলুন, যে মানুষ খুব ভয়ের মধ্যে, খুব আশঙ্কার মধ্যে রয়েছেন, যে সত্যি কি ভারত এই মুহূর্তে আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে? আসলে আর্থিক সংকটের মুখে তো এখন থেকে দাঁড়িয়ে না, বেশ বেশ কয়েক বছর ধরে দাঁড়িয়ে। 2014 সাল, তারপর থেকে 2016 সাল আমরা যদি দেখি, 18-19 কোভিড, তখন কোভিডের সময় তো সবকিছু বলা হলো যে কোভিডের জন্যই এই অবস্থা। আমাদের এখানে আর্থিক বৃদ্ধির হার অনেক বেশি বলে বলা হচ্ছে, এবং এটাও হয়েছে যে আমরা নাকি দেশের মধ্যে পঞ্চম, এসব বলা হয়েছে। তারপরে কত ট্রিলিয়ন অর্থনীতির দিকে আমরা যাচ্ছি, কিন্তু এটা হলো ইমার্জিং। হিসেব কি দেখানো যাচ্ছে আমি জানি না, কিন্তু মানুষের ঘরে তো সেই অর্থনীতিটা ঢুকতে হবে। এইবারে আতঙ্ক কোথায় আসছে? রাস্তায় ঘাটে আতঙ্ক আসছে হঠাৎ করে যখন প্রধানমন্ত্রী বলেন সোনা কিনবেন না। সোনা কেন কেনে মানুষ? কিসের জন্য সোনা কেনে? আমরা জানি যে সোনা এখানে ব্যবহার হয় অ্যাজ সিকিউরিটি। ঘরে সোনা থাকা মানে সিকিউরিটি। ফসল বেশি হলে কৃষক সোনা কিনে রাখে, জমি, সোনা, এগুলো সিকিউরিটি। কিন্তু সাধারণ মানুষের কাছে জমির চেয়েও সোনা সিকিউরিটি। আমরা দক্ষিণের রাজ্যগুলোর কথা আলাদা, কিন্তু এখানে অন্য রাজ্যেও আমাদের দেশে সোনা সিকিউরিটি। সেই সোনা কিনবেন না বলা, এটা মানে হচ্ছে দেশে সংকট আছে এবং সেই সংকট সরকার সামাল দিতে পারছে না, এবং সেটা খানিকটা স্বীকার করে নেওয়া। আসলে সোনার বাজারটা কি? সোনার বাজারটা আমদানির বাজার, এবং সোনার দাম এখন অত্যন্ত বেশি যাচ্ছে, অত্যন্ত বেশি। আমরা দেখছি যে 25-26 সাল থেকে সব থেকে বেশি সোনা এখানে আমদানি করা হয়েছে। সব মিলিয়ে 71.98 বিলিয়ন ইউএস ডলার ইম্পোর্ট করা হয়েছে সোনা। এইবারে সরকার যেটা কিছুদিন আগে করেছে, প্রচন্ড বেশি ইম্পোর্ট ডিউটি বসিয়েছে। তো সোনা যদি আমরা না কিনি, তাহলে আমার এটা বোঝা যাচ্ছে সরকার আমদানি নিয়ন্ত্রণ করতে চাইছে। কারণ সোনা একটা অনেক বড় পার্সেন্টেজ আমদানি কখন নিয়ন্ত্রণ করে? আমাদের এখানে তো অনেক কিছুই আমদানি নির্ভর। তেল তো আরেকটা বিষয়, তেল আমদানি নির্ভর। কখন আমদানি নিয়ন্ত্রণ করে? যখন বৈদেশিক বাণিজ্যিক লেনদেনের ঘাটতি বেড়ে যায়, মানে আমার রপ্তানির বাজারটা কমে যাচ্ছে। আসল কথা হচ্ছে যে কথাটা কখনোই প্রকাশ্যে আসছে না সরকারের পক্ষ থেকে, যে আমি যখন বাইরের বাজারে বিক্রি করতে পারছি না, তখনই তো আমি আমদানিটাকে আটকানোর চেষ্টা করব। আদারওয়াইজ আমি আমদানি আটকানোর চেষ্টা করব কেন? আমাদের অনেক উৎপাদনের পার্টস আমদানি নির্ভর, আমদানি করা হয় সেগুলো। সোনার উপরে এই নিষেধাজ্ঞা মানে আসলে সংকট, আর্থিক সংকট মানুষের ঘরে ঢুকিয়ে দেওয়া। এবং মানুষকে এবারে দেখুন, দেশের মানুষের, সাধারণ মানুষের জিডিপি, ইনফ্লেশন, এই যে অর্থনৈতিক সংজ্ঞাগুলো কাগজে বেরোয়, খবর হয়, এগুলো নিয়ে খুব মাথা ঘামানোর বিষয় নয়।
আমার সাথে দেখুন, সে ভাবে জিডিপির সাথে আমার কি সম্পর্ক, আমি কি আয় করব, আমি কি মজুরি পাবো, সেই নিয়ে আমার কারবার। হ্যাঁ, জিডিপি ইনফ্লেশন খবর হিসেবে শুনলাম, দেখলাম, এইটুকুই। কিন্তু আজকে আর দেশের সংকটটা ঘরে ঢুকে যাচ্ছে, তার মানে কি? তো একটা তো দেশের মানুষ বুঝতে পারছে যে এটার মানে এই যে সরকার সমস্যার সমাধান করতে পারছে না। রপ্তানির বাজার কেন খারাপ, কেন এটা হলো, আমাকে তো পেছন পেছন ঘুরে প্রশ্ন করতে হচ্ছে। আমদানির ওপর আমি নিয়ন্ত্রণ করছি, সোনা কিনতে বারণ করছি, এবং আমার এখানে কি তাহলে বৈদেশিক বাণিজ্য যা হচ্ছে সেখানে কোনো সমস্যা হচ্ছে? আর আমার এখানে বৈদেশিক মুদ্রা কত আছে, আমার আমদানি করতে গেলে তো বৈদেশিক মুদ্রা লাগবে। কিছুদিন আগেও আমাদের যা বৈদেশিক মুদ্রা ছিল 690 থেকে 696 বিলিয়ন ইউএস ডলার, বলা হতো তাই দিয়ে 10-11 মাসের আমদানি আমরা করতে পারি। সাধারণত যে বাফারটা রাখা হয় সেটাও বোধহয় রিসেন্টলি নেমে গেছে, সেটা ঝট করে নেমে গেছে। সেটা নেমে 5.2% নেমে 691 বিলিয়ন ডলার হয়েছে, এবং এইটা তেলের জন্য, সোনার জন্য, এই দুটোকেই আইডেন্টিফাই করা হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধটা এই কারণে পশ্চিম এশিয়ার যুদ্ধ তো বিষয় বটে, তার চেয়েও ভারতের বৈদেশিক নীতি। আচ্ছা, এই মুহূর্তে ভারতের কোনো বন্ধু নেই। আচ্ছা, কোনো দিদি এই বন্ধু পার্টটা নেই। একটু ডিটেলে বলবেন? মানে হ্যাঁ, আমরা এটা বুঝতে পারছি যে পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে, ওদিকে ট্রাম্প ইরানের মধ্যে একটা চুক্তির ব্যবস্থা চলছে, হ্যাঁ, নানা রকম ব্যাপার, যে কারণে ট্রাম্প এখন হ্যাঁ, চীন সফরে গেছেন। কিন্তু এই যে আপনি যেটা বলছেন যে আমাদের এই মুহূর্তে বিদেশে কোনো বন্ধু নেই, যে কারণে ব্যবসা একটা বড়সড় জায়গায় মার খেয়েছে। ব্যবসা শুধু তাই না, ব্যবসার কথা চেয়েও যেটা বিষয় সেটা হলো যে রপ্তানি আমি করব কোথায়? রপ্তানি আমি যেখানে করতাম, বিশ্ব আর্থিক সংকট 2007-08 সাল থেকে যখন হলো, ওই যে যখন ব্যাংকের সমস্যাগুলো আসতে শুরু করলো, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আর্থিক সংকট, সেই সংকট থেকে কি আদৌ আমরা গোটা পৃথিবী মুক্ত হতে পেরেছে? তারপরে কোভিড এর পর এই গোটা পৃথিবীর যে আর্থিক সংকট বা দীর্ঘতম মন্দা আমরা বলছি, তার থেকে তো হিমশিম খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে সব দেশগুলো। এখন ওই নয়া উদারীকরণের সময় যে বিশ্বায়ন, খোলা দরজা, খোলা নীতি, এখান থেকে দেশগুলো পিছিয়ে আসছে। সমস্ত ইউরোপীয় দেশগুলো এবং অন্যান্য দেশগুলো, লাতিন আমেরিকা, সব দেশগুলো তার নিজের স্বার্থের কথা ভাবছে, তার নিজের মানুষের ভালো ভাবছে। কারণ যে কোনো সরকারকেই, সবাইকেই তার ঘর সামলাতে হয়। তো আমাদের দেশের মতন সব দেশ নয়। দেখুন, সবাই তো তার ঘরটা সামলাবে। সাধারণ মানুষের অর্থনীতি দেখুন, সে যখন বাইরে কিছু বিপদ হয়, বাইরে কি হয়, সে তখন ভাবে বাইরে যদি ঝড়ের সম্ভাবনা থাকে তখনই আমরা বাজার করে ঘরে তুলে রাখি, যে কালকে যদি বেরোতে না পারি, আবহাওয়া খারাপ থাকে, তার মানে আমার ঘর আমি দেখবো। সমস্ত দেশই রক্ষণাত্মক হয়ে গেছে। আমেরিকার মতো দেশ যে কিনা খোলা অর্থনীতিতে কথা বলেছিল, ওয়াশিংটন কনসেনসাসের কথা বলেছিল, তাকেও ভোটে আসতে হয়েছে, ট্রাম্পকেও ভোটের আগে বলতে হয়েছে যে দেশের অভ্যন্তরীণ চাহিদার দিকেই আমি তাকাবো, দেশের ভেতরের কথাই আমি ভাববো, আমি বাইরের থেকে, বাইরের বাজারের দিকে কম তাকাবো। তার মানে প্রোটেকশনিস্ট পলিসি, রক্ষণাত্মক পলিসি, মানে খোলা বৈদেশিক বাণিজ্য থেকে দেশগুলো পিছিয়ে আসছে, প্রোটেকশন করছে, তার নিজের অর্থনীতিকে প্রোটেকশন করছে। আর সেখানে আমাদের দেশ কি করছে? আমাদের দেশ কি দেশজ উৎপাদন বা দেশের উৎপাদনের দিকে বেশি নজর দিয়েছে? দেশ তো খুলে দিয়েছিল বিদেশি বিনিয়োগের ওপর, বিদেশি বিনিয়োগ তো আসেনি, বরং এখন এই রকম রক্ষণাত্মক নীতির জন্য দেশের যা শেয়ার বাজার ধস, স্টক তুলে নিচ্ছে। তারা এখানে যারা ভেবেছিল যে তারা বিনিয়োগ করবে, চলে যাচ্ছে মালয়েশিয়া, চলে যাচ্ছে দক্ষিণ এশিয়া, অন্য জায়গায় চলে যাচ্ছে। কারণ ভারত এই যে বলা হচ্ছে না যে এটা খুবই একটা বিজনেস ফ্রেন্ডলি, ইজ অফ ডুইং বিজনেস, এই একটা কথা এসেছে। আমার এখানে ভালো নয়, যদিও সূচক দেখাচ্ছে, তারা একরকম করে বলার চেষ্টা করছে,
কোন বিদেশি বিনিয়োগ এসেছে? বিদেশি বিনিয়োগ তো আসেনি। কোথায় কোথায় বিদেশি বিনিয়োগ হয়েছে? আমার এখানে বসিয়ে রেখেছে কোটিপতি কর্পোরেট, আম্বানি আদানি, আমি একদম নাম করে বলছি, এইরকম 2-3 জন আজও পর্যন্ত এই সোনার কিনতে বারণ করছে, কিন্তু নীরব মোদী মেহুল চস্কিকে কিছু করতে পেরেছে দেশ? তাদের এত পাচার হয়ে যাওয়া, এত অর্থ বাইরে চলে যাওয়া, এটা তো লিকেজ, আমার দেশ থেকে চলে গেছে। ওই অর্থ দেশে থাকলে তো উৎপাদন হতো। কাজেই যে আমার দেশ থেকে যারা অর্থ নিয়ে বেরিয়ে চলে গেল, দেশের সরকার তাদের কিছু করতে পারলো না। আর দেশের যারা মানুষ, তারা দিন আনি দিন খাই করে, তাদের বলছে তুমি তোমার সিকিউরিটির কথা তুমি যেভাবে ভাবতে আমি সেটাও আটকে দেব। সরকার তো ভাবছেই না। সোনা কেনা মানে কি? সোনা মানে এটা নয় যে শুধু গয়নার দোকানে সোনা, সেটা তো নয়। আর সোনা মানে এটাই যে মানুষ কিনে রাখে, এই ছোট ছোট পরিবারগুলো। আগে আরো যারা গরিব মানুষ, যারা প্রান্তিক মানুষ, তারা দেখবেন বাসন কেনে। এগুলো কি? এগুলো হচ্ছে সুরক্ষা দেয়, সিকিউরিটি। আমার বিপদের দিনে আমি এটা বিক্রি করতে পারবো, এটা আমার সিকিউরিটি। দুঃসময়ের বন্ধু। তারা তো স্টক বা শেয়ার বাজারে টাকা ফাটকা খেলে না। সাধারণ মানুষ দিন আনি দিন খায়, সে শেয়ার বাজারে ফাটকা খেলবে না। সে দুঃসময়ের জন্য সোনা কিনবে, বাসন কিনবে, এগুলো কিনবে। তার জমিও নেই যে সে জমি কিনতে পারবে। জমির বাজারও চলে গেছে আজকে জমি দালাল, জমি মাফিয়াদের কাছে। সে কিনবেটা কি? সে কি রাখবে? আর এত টাকাও নেই যে সে স্টকে বিনিয়োগ করবে, সে তো বিনিয়োগকারী না। কাজেই আজকে যখন আমি আমার দেশের সরকারকে দেখতে পাচ্ছি সে বিদেশে যে টাকা নিয়ে চলে যাচ্ছে, তার শাস্তি দিতে পারছি না। আমি মেহুল চস্কিকে আটকাতে পারলাম না, কিন্তু আমার সাধারণ মানুষকে বললাম সোনা কিনো না। তাহলে সরকার কিসের জন্য আছে? কাদের সরকার? প্রশ্নটা এখানেই চলে আসছে। আর আরেকটা কথা একটু বলতে চাইছি, যে এই যে সরকার যে সোনার উপর ট্যাক্সটাও বাড়ালো, 9.2% থেকে 18.4% করে দিল, এটাতে এমনিতেই তো বোঝাই যাচ্ছে দুগুণের ওপর। কিন্তু আরেকটা দিক হচ্ছে, সোনা তার মানে আমদানি হচ্ছে না, সাধারণ মানুষের হাত থেকে চলে গেল, যেটা অনেক জায়গায় আশঙ্কা করা হচ্ছে। আমি পড়ছিলাম যে এতে স্মাগলিং বাড়বে। সোনার তো একটা বড় স্মাগলিং হয়, এটা তো আমরা জানি। স্মাগলারদের বাজার, এই নীরব মোদী মেহুল চস্কির বাজার, এগুলোতে সরকার হাত দিল না। সরকার হাত দিল সাধারণ মানুষকে। আচ্ছা, কাজেই সরকার কাদের জন্য? কারণ স্মাগলারদের বাজার আর নীরব মোদী মেহুল চস্কির বাজার, তারা ইলেকটোরাল বন্ড দিয়েছে, তারা সরকার তাদের গায়ে হাত দেবে না। কাজেই সরকার যদি মনে করত, সরকারের সদিচ্ছা থাকতো, সরকার পারে। সরকারের সদিচ্ছা থাকলে পারে। এই সংকট, এই আর্থিক সংকটের দায় সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া, এটা গুড গভর্নেন্সের কাজ নয়। আচ্ছা আচ্ছা, এইটা মোকাবিলা করার কাজ নয়। দিদি, গত রাত থেকে পেট্রোলের দাম, ডিজেলের দাম 3 টাকা করে বেড়ে গেছে। এতে তো তো আপনি বলছেন যে সোনা কেনার সরকারের তরফে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে সোনা কিনবেন না, ভোজ্য তেল কম কিনুন, পেট্রোল কম কিনুন, ডিজেল কম কিনুন। প্রয়োজনে কোভিডকালীন পরিস্থিতি তৈরি হতে পারে, ওয়ার্ক ফ্রম হোমের একটা অপশনের কথা বলে দিল্লিতে ইতিমধ্যে চালু হয়ে গেছে। তো এই যে ধরুন কার্যত মানুষ আরো কোণঠাসা হয়ে পড়ছে এই মন্দার কারণে, তো আজকে এখান থেকে কি ঘুরে দাঁড়ানোর জায়গা কি নেই সেই অর্থে? নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর জায়গা আছে। সরকার তার নীতি পরিবর্তন করলে নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর কি নীতি দরকার হওয়া আছে। উচিত সেক্ষেত্রে? আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের বৈদেশিক নীতি। আমাদের বৈদেশিক নীতি এখন যেরকম, আমি বলছিলাম যেটা, যে আমদানির উপর আমি এতটা ভাবছি কারণ রপ্তানির উপর আমার হাতই নেই। ভারতের বন্ধু দেশকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্রের পেছনে তাবেদারি করতে গিয়ে শুধু ইসরায়েল ছাড়া আর কোনো বন্ধু দেশ নেই। আমাদের কোনো বন্ধু দেশ নেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে
কিছুদিন আগে প্রধানমন্ত্রী সমস্ত দলের সাংসদদের হুম বিদেশের অনেক দেশে পাঠিয়েছিলেন হুম যে ভারতের এই আতঙ্কবাদের বিরুদ্ধে হুম ভারত যে লড়াই করছে সেইটা বোঝানোর জন্য। হুম কেউ বোঝেনি, কেউ সঙ্গে আসেনি। এটা খুব দুঃসময়। আমাদের দেশে কোনোদিন আমাদের স্বাধীনতার পরে এরম বন্ধুহীন অবস্থা আমাদের ছিল না। কাজেই এই আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেন, হুম আপনারা তো জানেন, শুধুমাত্র বাজারে অচেনা ক্রেতা অচেনা বিক্রেতাকে বিক্রি করবে সেরকমটা নয়। কূটনীতির ওপরেও তো নির্ভর করে কোন দেশে কোন জিনিস যাবে না যাবে। তা না হলে রাশিয়া থেকে তেল আনা বন্ধ কেন? দীর্ঘদিন রাশিয়া থেকে তেল আমরা নিয়েছি। হুম আর এটা তো বোঝাই যাচ্ছে আজকে যে প্রাকৃতিক গ্যাস, হুম তেল, হুম এটা তো প্রকৃতিতে এরকম হতে পারে না যে সব দেশে থাকবে। এটা তো আমদানি রপ্তানির ওপর নির্ভর করেই সারা পৃথিবীকে চালাতে হবে। হুম কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র যেদিকে নিয়ে গেল সারা পৃথিবীকে, হুম সারা পৃথিবীর মানুষ সেটার বিরুদ্ধে কথা বলছে সব দেশে, যে সবগুলো তারা নিয়ন্ত্রণ করবে। হুম কিউবার অবস্থা দেখুন কি করেছে। হুম এবং কিউবাতে বিভিন্ন জায়গা থেকে তারা আমদানি করতে পারবে না, এই নিষেধাজ্ঞা। হুম এটা কেন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের রাজনীতি হচ্ছে সবকিছু দখলদারির রাজনীতি। নয়তো আইসল্যান্ড, গ্রিনল্যান্ড হুম তাই এই নিয়ে কথা বলে। হুম এই দখলদারি মানে ভারতকে সঙ্গে রেখে দেবে। তা না হলে পশ্চিমবঙ্গের নির্বাচনে কি ফল হলো না হলো তাই নিয়ে ট্রাম্পের কি আসে যায়? ট্রাম্প কেন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এটার জন্য অভিবাদন জানাবে? কি আসে যায়? দখলদারি, ট্রাম্পের এই দখলদারি, আধিপত্য, হুম এটা এক ধরনের নয়া ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। এবং আচ্ছা তার সঙ্গে যারা আছে তারাও এই স্বৈরাচারী ফ্যাসিবাদ কিছু সঙ্গে রাখতে চায়। আপনারা দেখলেন না বোলসোনারো কিভাবে পড়ে গেল? হুম হুম পড়ে গেল। হুম অ্যামাজন দখল করছিল যেভাবে, আজকে মোদি নিকোবর দখল করছে সেইভাবে। কাজে এই বিদেশ নীতি, এই স্বরাষ্ট্র নীতি, এই বিদেশ নীতির জন্য আজকে ভারতের কোনো বন্ধু নেই। আজকে রপ্তানিটা তখনই হয় যখন কূটনৈতিক বন্ধুত্ব থাকে অন্য দেশের সাথে। আচ্ছা দক্ষিণ দক্ষিণ বাণিজ্য আমাদের দক্ষিণের দেশগুলোর মধ্যে নিজেদের আভ্যন্তরীণ বাণিজ্য ভালোই ছিল, একটা বড় অংশ ছিল। হুম তো সেই বাণিজ্য ধীরে ধীরে কমতে শুরু করেছে, অনিশ্চিত হতে শুরু করেছে। ফলে ভারতের আসলে সমস্যাটা আমদানি কমানো, এবং ভারতের আসলে সমস্যাটা হচ্ছে তার বৈদেশিক নীতি এবং তার রপ্তানি নীতি। আচ্ছা এই জায়গায় বদলানো তো সম্ভব, ঘুরে আসা তো সম্ভব। আপনি যে এই যে পুঁজি কমে যাওয়ার যে কথাটা আপনি বললেন, যেটা খুব আশঙ্কার কথা, পুঁজি কমলে খুব স্বাভাবিকভাবেই মানুষের পেটে টান পড়বে। আমাদের দেশে কি বেকারত্বের মানে রিসেশনের কি একটা প্রবল সম্ভাবনা জায়গা তৈরি আমাদের হচ্ছে? দেশ তো মন্দাতেই আছে, এবং হুম, মন্দাটা ঢেকে রাখা হচ্ছে নানা কথা বলে। আচ্ছা এখন মানুষকে বলা হচ্ছে স্টার্ট আপ করো, উদ্যোগী হও। হুম বড় বড় শিল্প হলো না, আর মানুষ স্টার্ট আপ আর উদ্যোগী হয়ে দেশ বাঁচাবে? এটা বিশ্বাস হয়? কৃষিতে বিপন্নতা, হুম কৃষকের আত্মহত্যা কমাতে পারছে না এই দেশ, হুম এবং কৃষিতে উৎপাদনে শ্লথগতি হচ্ছে। হুম আর আর আসলে টেনে ধরছে, আমি আমি যদি বিদ্যুতের উৎপাদন দেখি হুম তখনই আমি বুঝতে পারি যে আসলে কাজ কোথায় হচ্ছে না। হুম ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং না হলে তো একটা দেশ, কোনো দেশ তো নিজেকে শিল্প ছাড়া, হুম শিল্পোন্নয়ন ছাড়া হুম নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। হুম আর যেটা এআই এর কথা বলা হচ্ছে, ভারতে কার্যত আসেনি এই আচ্ছা ধরনের প্রযুক্তিগত, যেটা অন্য দেশ যেভাবে এগিয়ে গেছে আমাদের দেশে এগোয়নি সেইভাবে। কাজেই আহ, আমাদের দেশে যেটা হলো যে চারটে শ্রম কোড উঠে গেল, হুম উঠে তাদের সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে যে না, শ্রমিকদের আমরা খুব দাবিয়ে রেখেছি, তোমরা এসো, এসে ব্যবসা করো, যত খুশি এদের নিষ্পেষণ করো। তাও তো কেউ আসছে না। আসবে কেন? হুম কারণ যদি এখানে হচ্ছে তুমি যত বেশি ঘন্টা কাজ হুম করো, হুম কিন্তু অন্য অনেক দেশে তো কথা কথা উঠতে শুরু করেছে, যদি প্রযুক্তিই থাকে তাহলে আমি বেশি ঘন্টা কাজ করব কেন? এইটা এই যে মানে দেশে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তো রাজ্যেও তার প্রভাব খুব স্বাভাবিকভাবেই এসে হ্যাঁ, পড়বে। নতুন সরকার তৈরি হলো,
তৃণমূলের পতন হয়েছে, বিজেপির সরকার করেছে, যাদের কেন্দ্রীয় যাদের সরকার রয়েছে, এই প্রভাব রাজ্যে কতটা পড়তে পারে দিদি? দেখুন, রাজ্যে সবেমাত্র নির্বাচন হয়েছে। হ্যাঁ। রাজ্যে মানুষ একভাবে ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছে। এক্ষুনি রাজ্যের মানুষের এই সিদ্ধান্ত মনে হচ্ছে রাজ্যের কথা ভেবেই বেশি নিয়েছে। আপাতত ঘর বাঁচানোর জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারাও দেখবে এই সারা দেশের প্রভাবটা, এক্ষুনি তার প্রভাবটা, যেটাকে আমরা বলি মিউটেটেড এফেক্ট, মানে একটু ধীরে ধীরে প্রভাবটা পড়বে। অত দ্রুত পড়বে বলে এখনো সিগন্যাল দেখে মনে হচ্ছে না। দ্রুত পড়বে বলে, যেটা অন্য জায়গায় দ্রুত পড়তে পারে, এই দ্রুত পড়াটা এক্ষুনি হবে না, কারণ তার আশু কিছু সমস্যা মানুষের কাছে বেশি। এই আশু সমস্যাগুলো তারা বেশি চিন্তায়, তাদের বেশি চিন্তা ভাবনায় আছে এই আশু সমস্যা নিয়ে। মানে যা পুরনো সরকার যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, এই আশু সমস্যা নিয়ে বেশি ভেবেছে, ভাবছে, এখনো ভাবছে তার অনেক ক্ষয়ক্ষতি থেকে তার উদ্ধার পাওয়ার সে সেই ফেজে চলছে, সেই প্রক্রিয়া আছে, তার ক্ষয়ক্ষতি থেকে সে বাঁচার প্রক্রিয়াতে আছে। কাজেই এক্ষুনি সে আর চারপাশ তাকাতে পারছে না। মানে যে সে তাকাবে না তা নয়, নিশ্চয়ই তাকাবে, কিন্তু আপাতত ঘরে আগুন নেভানোটা কাজটা তারা বেশি করছে। যার জন্য তারা অনেক কিছু দেখতেও পাচ্ছেন না, অনেক কিছু যে ক্ষতি হতে শুরু করছে না, যা ক্ষতি হচ্ছে না তা নয়, কিন্তু এক্ষুনি মানুষ ভাবছে একটু দূরে সরিয়ে রাখতে, সবে মাত্র একটা নির্বাচন হয়েছে। বুঝেছি। দিদি, আমরা বিশ্বের দুটো দেশের ক্ষেত্রে দেখেছি কার্যত তাদের পুঁজি সম্পূর্ণ শেষ হয়ে যায়, বিপুল লোন নিতে হয়েছিল, একটা গ্রিস আর একটা ব্রাজিল। আমাদের দেশের কি সেই দিকে আমাদের দেশ কি এগোচ্ছে? সবটাই নির্ভর করছে দেশের সরকার। এই সরকারের বদলে যদি অন্য সরকার আসে, সে অন্যভাবে ভাববে। আগামী লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের পক্ষে, এবং এই সরকারের এই নীতি থাকলে ট্রাম্প যেদিকে টেনে নিয়ে যাবে দেশ, সেদিকেই যেতে, আমাদের দেশের সরকার সেদিকেই যাবে, এবং সেখানে একটা লোন নিলে তার উপর আধিপত্য, দখলদারি, তার অর্থনীতিকে কায়েম করা অনেক সহজ হয়ে যায়। আমরা অতীতে দেখেছি, যখন আর্জেন্টিনার ক্রাইসিস 80-র দশকে, তো এরকমই ক্রাইসিস ছিল। তো ওই অর্থনীতি আর ফিরবে না। মানে সারা পৃথিবীকে ঋণগ্রস্ত করে তার ওপরে দাঁড়িয়ে তো ওয়াশিংটন কনসেনসাস হয়েছিল, সেই প্রক্রিয়া আর ফিরবে না। এটা অন্য প্রক্রিয়া ফিরবে। অন্য প্রক্রিয়ায় ঋণটা যে থাকবে না তা নয়, কিন্তু ব্রাজিলে আরো অনেক ঘটনা ঘটেছে, প্লাস ব্রাজিলের মানুষেরও বিক্ষোভ আছে সেখানে। সেই জায়গায় আমাদের দেশ এখনো যায়নি। একই রকম ভাবে হবে না। তবে আরো বেশি, যত বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের পেছনে থাকবে আমাদের দেশ, আর বন্ধু হারাতে শুরু করবে, শুধু ইসরায়েলকে বন্ধু ভাববে, তত বেশি আমাদের দেশ কিন্তু সারা পৃথিবীতে পিছিয়ে পড়বে। মানে তার কূটনৈতিক ভাবেও পিছিয়ে পড়বে, ভেতরের অভ্যন্তরীণ অর্থনীতিও, চারপাশে এখান থেকে টাকা বাইরে বেরিয়ে চলে যাবে, যে কারণে আমাদের এখানে টাকা ঢোকে, যখন খোলা হলো তখন যতটা না ঢুকেছে তার থেকে বেশি বেরিয়ে চলে গেছে। মানে তার এফেক্ট আমরা পাচ্ছি এখন। দিদি, ট্রাম্প চীন সফরে রয়েছেন, ওদিকে শি জিনপিং এর সঙ্গে বৈঠক, মনে করা হচ্ছে যে ইরানের সঙ্গে যে জটিলতা চলছে সেটা কেটে যেতে পারে। তো এই শুধু তাই নয়, তাইওয়ান ওখানে রয়েছে, আর একটা মেজর ইস্যু রয়েছে যেখানে আবার চীন তাইওয়ানের দখল নিতে চায়। এই বৈঠকটা আমাদের অর্থনীতির ক্ষেত্রে কি কোনো শুভ লক্ষণ হতে পারে? সারা পৃথিবীর কাছে খুব গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ একমাত্র চীন এমন একটা দেশ যা মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলতে পারে অর্থনীতির দিক থেকে, বাণিজ্যের দিক থেকে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চীনকে দেখে, তার প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখে এবং স্বীকার করে প্রতিদ্বন্দ্বী হিসেবে। এটা কিছুটা এই
কথা বলা হুম, কিছুটা এই চীন সফর ট্রাম্পের হুম, কিছুটা দায় পড়ে, কারণ ইরান তো দেখিয়ে দিয়েছে যে ইরান মাথা নত করবে না। হুম, 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 ইরান দেখিয়ে দিয়েছে যে হুম, ইরান অন্য দেশের মতো নয়, এবং সত্যি ইরান বড় দেশ, হুম, বড় দেশ। ইরানের ক্ষমতা আছে, হুম, ইরান মাথা নত করবে না। হুম, তাহলে এই যুদ্ধটা ট্রাম্প চালাতে পারবে কি পারবে না, কারণ ওটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্বীকার করুক অথবা না করুক তার হুম। ক্ষয় হতে শুরু করেছে, এবং দেশে তার প্রভাব পড়তে শুরু দেশে করেছে। প্রভাব পড়তে শুরু বিপুল করেছে, একটা ট্রাম্প বিরোধী একটা হাওয়া তৈরি হয়েছে। এবং দেশের থেকে মানুষ তারা চলে ওদের যাচ্ছেন তো একটা অন্য মিড টার্ম জায়গায়। একটা ইলেকশনও রয়েছে। হ্যাঁ, কাজেই এই অর্থনীতির, এই ট্রাম্পের অর্থনীতি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে টিকিয়ে রাখা যাবে না, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ বুঝতে পারছে, এবং অনেক মানুষ চলে আসছে কোনো অন্য, সিগনিফিক্যান্ট একটা ব্যাপার হ্যাঁ, তাদের। ইউরোপে চলে আসছে। হুম, হুম, ইউরোপ নতুন ভরকেন্দ্র হতে শুরু করেছে পুঁজিবাদের, আচ্ছা, এটা নতুন ভরকেন্দ্র হতে শুরু করেছে। আজ এখন সারা পৃথিবীতে হুম, ডলারের বিরুদ্ধে দাঁড়িয়ে এই যে ডলারের আধিপত্য হুম, চ্যালেঞ্জড হচ্ছে, হুম, এই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে ট্রাম্প বাধ্য হয়েছে চীনের সাথে কথা বলতে। আচ্ছা, আচ্ছা, এটা ট্রাম্পের কিছুটা আহ, বাধ্য হয়েছে, মানে পিছু হটা টাইপ পিছু বলছেন। হটা, কিছুটা পিছু হটা আচ্ছা, বাধ্য হয়েছে। আচ্ছা। তো এই কম্প্রোমাইজ যদি আলটিমেটলি, মানে আমি জানি না, মানে এটা কি আপনি বলতে হবে পারবেন। সেটা হ্যাঁ, আমরা পরে দেখব, হুম, কিন্তু চীনের তো আর কারেন্ট এইরকম বৈদেশিক বাণিজ্যের ঘাটতি নেই যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আছে, আচ্ছা, চীনের তো নেই সেটা। আচ্ছা, চীনের বৈদেশিক বাণিজ্যে তার শেয়ার অনেক অনেক বেশি, হুম, এবং আমরা সব জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে সবই তো চীনের তৈরি জিনিস দেখতে পাওয়া যায়। হুম, 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 চীনের তৈরি জিনিস ছেয়ে গেছে সারা পৃথিবীতে, চীনের পক্ষে সেটা সম্ভব হয়েছে, হুম, সমস্ত জায়গায় ছেয়ে গেছে চীনের তৈরি জিনিস। কাজেই এটা চীনের ভিতটা অনেক শক্তিশালী, এটা তো বুঝতে হবে। যে দেশে, এটা আমি মনে করি হুম, একটা কমিউনিস্ট দেশ, হুম, কমিউনিস্ট পার্টি হুম, চালায়, হুম, যে দেশের মানুষের খাওয়া পড়া থাকা স্বাস্থ্যের ব্যবস্থা করার জন্য কারুর উপর নির্ভর করতে হয় না, হুম, সেই দেশ যা করবে সেটাই বাড়তি। বুঝেছি, বুঝেছি। মানে আমাদের দেশ ওই মডেলে পৌঁছাতে অনেক যুগ লাগবে। তো দেশটা চালায় কমিউনিস্ট পার্টি, হ্যাঁ, কাজেই মানুষের বেসিক মিনিমাম চাহিদা সমস্ত মিটিয়ে দেয় রাষ্ট্র। রাষ্ট্র। সরকার খুব বড় রোল প্লে করে। হুম, আমাদের দেশে যেরকম সরকার তার দায় মুক্ত করে দেয়, মানুষকে বলে যে হুম, তুমি দেখো হুম, দেশের অবস্থা খারাপ, চীনে তো এসব হয় না, চীনে দেশের অবস্থা খারাপ হলেও হুম, সরকার বেশ কিছুটা দায় নেয়, সরকার আছে ওখানে, একটা রাষ্ট্র আছে। আর এখানে তো বলা হচ্ছে রাষ্ট্রই নেই, রাষ্ট্রের কোনো কাজই নেই, সে কিছু করতে পারবে না। আর ট্রাম্পের ওখানেও কিন্তু রাষ্ট্র আছে, হুম, খুব বড় ভাবেই রাষ্ট্রের রোল হুম, আছে, সরকারের রোল রয়েছে খুব বড়, হুম, কিন্তু সেই রোল মানুষকে সবসময় মানুষের স্বার্থে কাজ করছে না, সে তো ওখানকার মানুষই বলছে। ওখানকার অর্থনীতি তো ভেঙে পড়ছে, ওটা তো ভেঙে পড়া অর্থনীতি এখন। তারই এফেক্ট আমাদের এদিকে তার, আসছে। হ্যাঁ, সেই এফেক্টটাকে, এবং যেটা সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র করেছে যে তার নিজের অর্থনীতির খারাপ অবস্থাকে পাচার করে দেয় অন্য রাজ্যে, অন্য রাজ্য বলছি, অন্য দেশে। হুম, এখন আমাদের দেশে সব থেকে বেশি পাচার করে দিচ্ছে, আর আমাদের দেশও সেটা নিয়ে নিচ্ছে। কাজে এই দেশের সরকারকে উম, তো এটা বুঝতে না পারলে, মানে ভারতের বন্ধু বদলের দরকার, যেটা আপনি বলছেন বন্ধু শুরুতে। বদল শুধু নয়, তার পররাষ্ট্র নীতি, তার বৈদেশিক নীতি বদলানো দরকার। আমাদের এরকম বৈদেশিক নীতি কোনোদিনও ছিল না। আমাদের স্বাধীনতার পরে এরকম বৈদেশিক নীতি কখনো ছিল না। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। ধন্যবাদ। অনেকক্ষণ অনেকক্ষণ আপনি ব্যাখ্যা করলেন, বোঝালেন। আমাদের দর্শকরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভারত এই মুহূর্তে কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে। দুটো পয়েন্ট উঠে এলো, এক, ভারতের বন্ধুবৃত্ত বাড়ানো দরকার এবং বৈদেশিক নীতি বদলের দরকার। এই আলোচনায় আমরা আবার ফিরবো দিদির কাছে, কোনো না কোনো সময় আবার এই বিষয় নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।